নতুন সরকার সদ্য বাজেট ঘোষণা করেছে। বাংলার বিজেপি সরকার সেই বাজেটে কি কি নিয়ে এসছে যা গত সরকারের সঙ্গে তুলনা চলতে পারে, যা গত সরকারের ব্যর্থতাকে ঢেকে দিয়ে এই নতুন সরকার নতুন কোনো দিশা দেখাচ্ছে কি, এই নিয়ে আজকে আলোচনা করার জন্য পেয়ে গিয়েছি সঙ্গে অভিরূপ সরকারকে, অর্থনীতিবিদ এবং অধ্যাপক। স্যার, আপনাকে বেঙ্গল পলিটিক্সে স্বাগত। আমার নাম অভিষেক সেনগুপ্ত। স্যার, আপনি একটা জিনিস বলুন, মানুষ বলছেন এই বাজেট ঘোষণার পর যে সরকার নাকি অনেকটা উদার হস্ত হয়েছে, সব ক্ষেত্রেই সব খাতেই নাকি কিছু না কিছু বরাদ্দ করা হয়েছে, ঢেলে সাজানোর পরিকল্পনা বাংলাকে রয়েছে। আপনার কি তাই মনে হয়েছে? দেখুন, নির্বাচনের আগে কিছু প্রতিশ্রুতি ছিল বিজেপি সরকারের। সেই প্রতিশ্রুতিগুলো মোটামুটি ভাবে মেটানোর চেষ্টা করা হয়েছে। তার মধ্যে সোশ্যাল সেক্টর আছে, অন্নপূর্ণার ভান্ডার ইত্যাদি, লক্ষ্মীর ভান্ডারের যেটা সাবস্টিটিউট, বা ধরুন যুবদের জন্য, বা দিয়ে দেওয়া, ডিএনএস অ্যালাওয়েন্স দেওয়া ইত্যাদি নানা রকম প্রতিশ্রুতি ছিল। এখনকার বাজেটে যেটা দেখতে পাচ্ছি, সেই প্রতিশ্রুতিগুলো মোটামুটি ভাবে পূরণ করার একটা চেষ্টা করা হচ্ছে। এবার দীর্ঘমেয়াদী ভিত্তিতে যদি আমরা দেখি যে এই বাজেট পশ্চিমবঙ্গের দীর্ঘমেয়াদী উন্নয়ন নিয়ে কি ভাবছে, এটার একটা খুব স্ট্যান্ডার্ড মেজার যেটা দেখা হয় সেটা হচ্ছে যে মূলধনী খাতে ব্যয় মোট ব্যয়ের অনুপাত হিসেবে সেটা কি বেড়েছে। কারণ মূলধনী খাতে মানে ক্যাপিটাল অ্যাকাউন্ট এক্সপেন্ডিচার যেটা, সেটার ব্যয় মানে রিসোর্সেস তৈরি হচ্ছে, সম্পদ তৈরি হচ্ছে। ধরুন রাস্তাঘাট হতে পারে, ব্রিজ হতে পারে, বা অন্য কিছু হতে পারে, বিমানবন্দরও হতে পারে, যেগুলো থাকবে। এবারে দেখা যাচ্ছে যে মূলধনী খাতে ব্যয় মোট ব্যয়ের পার্সেন্টেজ হিসেবে কিন্তু যদি আমি ফেব্রুয়ারির বাজেটের সঙ্গে তুলনা করি, মানে টিএমসির শেষ যেটা বাজেট, ভোট অন অ্যাকাউন্টস, সেটার তুলনায় কিন্তু কমেছে। আচ্ছা, সামান্য কমেছে 10%। আর ওই আগের বাজেটটায়, ফেব্রুয়ারির বাজেটটায় ছিল 11%। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এটা একটা কথা। কিন্তু মোট যে খরচ সেটা সামান্য বেড়েছে। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে পাটিগণিতটা এইরকম যে সরকারের মোট আয়টা বেড়েছে। কেন বেড়েছে পরে আসছি। মোট আয়ের একটা বড় অংশ রেভিনিউ এক্সপেন্ডিচারে গেছে। রেভিনিউ এক্সপেন্ডিচার মানে এই যে ওয়েলফেয়ার স্কিম গুলোতে দেওয়া, ডিএনএস অ্যালাওয়েন্স দেওয়া ইত্যাদি। এগ্রিকালচারে ধরুন প্রাইস সাপোর্ট দেওয়া, সেটা একটা বড় খরচ। তো এইটাতে মেন গেছে। আর ক্যাপিটাল অ্যাকাউন্টে সামান্য একটু বেড়েছে। তার ফলে ওই প্রপোর্শনটা কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টের খরচের প্রপোর্শনটা কিন্তু একটু কমেছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, কিন্তু মানে সেইটা আমি বলবো নেগলিজিবল বলবেন আপনি? সেটা কমাটা মানে হ্যাঁ নেগলিজিবলই বলবো, মানে 10-11-র মধ্যে খুব তফাৎ নেই। কিন্তু এই যে যদি কেউ বলেন যে সাংঘাতিক ক্যাপিটাল অ্যাকাউন্ট এক্সপেন্ডিচার বেড়েছে, তাহলে ঠিক হবে না। আচ্ছা, কথাটা একদমই ঠিক। আচ্ছা, হ্যাঁ, অর্থাৎ এই বাজেটে অন্তত, সবে 1.5 মাসের সরকার, এই বাজেটে অন্তত সাংঘাতিকভাবে দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য টাকা দেওয়া হচ্ছে, সেটা বলাটা ঠিক হবে না। বরং যে পুরনো প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলো পূরণ করার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, এটাই এক কথায় এবারের বাজেট। স্যার, এবারের বাজেটে যেটা ফোকাস করা হয়েছে, বারবার যেটা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেছেন, যে ঋণের বোঝা কমিয়ে আয় বাড়ানো, এটা কিভাবে সম্ভব? মানে এইটার, আপনি অর্থনীতিবিদ ফলে আপনি জানেন যে এটার একটা নির্দিষ্ট একটা ছক থাকে, সেটাকে কিভাবে? দেখুন, আমি যদি বাজেট একেবারে পাটিগণিতটা দেখি, সংখ্যাগুলো দেখি, ঋণ নেওয়াটা কিন্তু 1 পয়সাও কমেনি। অর্থাৎ ফেব্রুয়ারির বাজেটে 80,440 কোটি টাকা নতুন ঋণ নেওয়ার প্রস্তাব ছিল। এই বাজেটেও একেবারে সেইটাই রয়েছে, সেম অ্যামাউন্ট, এক্স্যাক্টলি এক অ্যামাউন্ট। অর্থাৎ ঋণ নেওয়া অন্তত এই বাজেটে 1 পয়সাও কমেনি। কিন্তু আয়টা বেড়েছে। আয়টা কি করে বাড়লো সেটা একটা বড় প্রশ্ন। এই যে ধরুন একটু আগে বললাম যে এই সোশ্যাল সেক্টরে স্পেন্ডিং বেড়েছে, এগ্রিকালচারে স্পেন্ডিং বেড়েছে ইত্যাদি।
ডিএ দেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এটা আসবে কোত্থেকে টাকাটা? ধারটা মোটামুটি একই আছে, আগের সরকার যা ভেবেছিল সেই রকমই আছে, কিন্তু আয়টা বেড়েছে দুভাবে। আচ্ছা, এক হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে আগের তুলনায় বেশি টাকা আসছে, অনেকটা বেশি আসছে। কিভাবে আসছে না, আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম নিচ্ছিলেন না, অর্থাৎ বলছিলেন যে ওটা আমাদের নামে আমরা চালু করব, পাছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা বিজেপি একটা পলিটিক্যাল অ্যাডভান্টেজ পেয়ে যায়। মানে যেমন আপনি বলতে স্বাস্থ্যসাথী, আয়ুষ্মান ভারত একটা খুব ভালো এক্সাম্পল। হ্যাঁ, তো তার ফলে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমে যে টাকাটা আসতে পারতো সেটা আসছিল না, এটা একটা পার্ট। অর্থাৎ সেই মানে যেগুলো ডুপ্লিকেশন হচ্ছিল সেগুলো এখন আর হচ্ছে না, হ্যাঁ, তার ফলে টাকা আসছে। আর অন্যটা আমি বলবো যে কিছু টাকা আটকে রাখা হয়েছিল, এটাও সত্যি, মানে কেন্দ্রীয় সরকার কিছু টাকা আটকে রেখেছিলেন, বলছিলেন যে এখানে নাকি ঠিক মতো খরচ হচ্ছে না, লোকে ঠিক মতো পাচ্ছে না ইত্যাদি। সেগুলো সত্যতা তো বিচার্য, সেটা সত্যি কি মিথ্যা আমি বলতে পারবো না, কিন্তু এটা ঠিক যে কিছু টাকা আটকে ছিল, সেই টাকাটাও আসছে। দুটো মেলালে একটা বিপুল পরিমাণ টাকা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আসছে। এইটা একটা রেভিনিউ বাড়ার একটা মানে একটা দিক। অন্যটা হচ্ছে যে এই সরকার নিজস্ব রেভিনিউ যেটা স্টেটের ট্যাক্স সেইটাকেও বাড়াবার কথা ভাবছেন। অর্থাৎ এটা এই এক্সপেকটেশনটা কতটা ফুলফিলড হবে সেটা ভবিষ্যতই বলতে পারবে, কিন্তু বাজেটে দেখতে পাচ্ছি ওরা স্টেট ট্যাক্স রেভিনিউ এবং স্টেট নন ট্যাক্স রেভিনিউ এটা এমন একটা জায়গা ছিল যেখানে অনেকটা বাড়ানো সম্ভব আমার ধারণা। এটা খুব অল্প মানে রেভিনিউ এটার থেকে হতো, এটাকে প্রায় অনেকটাই বাড়ানো হয়েছে, বোধহয় দ্বিগুণেরও বেশি বাড়ানো হয়েছে। অ্যামাউন্ট বলতে পারবেন স্যার? হ্যাঁ, বোধহয় 3000 কিছু একটা কোটি ছিল, সেটা 8000 কত কোটি হয়েছে। মানে এটা মনে করা হচ্ছে যে হবে। প্রায় 9000। তার মানে অনেকটা বাড়ানো। আর যেটা ট্যাক্স রেভিনিউ স্টেটের, ধরুন আবগারি থেকে আসতে পারে, পেট্রোল থেকে আসতে পারে ইত্যাদি, জিএসটি নয়, সেইটাও অনেকটা বাড়বে ধরে নেওয়া হচ্ছে, জিএসটিটাও বাড়বে ধরে নেওয়া হচ্ছে। এখন এইখানে একটা প্রশ্ন আছে, জিএসটি বাড়ার ব্যাপারে। দেখুন, জিএসটিটা ডিপেন্ড করে কতটা ট্যাক্স কালেকশন হবে, ডিপেন্ড করে কত খরচা হচ্ছে, হ্যাঁ, কত মানুষ কত টাকা ব্যয় করছেন, কারণ জিএসটিটা তো এক্সপেন্ডিচার ট্যাক্স। এবার ব্যয়টা নির্ভর করে মানুষের হাতে কত টাকা আছে। মানুষের হাতে যদি বেশি টাকা থাকে তাহলে জিএসটির কালেকশন বেশি হবে। এবার এমনকি মনে করার কারণ আছে যে এই সামনের 6 মাসের কি 8 মাসের মধ্যে পশ্চিমবঙ্গের অ্যাভারেজ ইনকাম বেড়ে যাবে, যাতে জিএসটি কালেকশনও বাড়বে। সেইখানে একটা প্রশ্ন আছে। কিছু টাকা নিশ্চয়ই ওয়েলফেয়ার স্কিমের মধ্যে দিয়ে সাধারণ মানুষের হাতে পড়বে ঠিকই, কিন্তু তাদের খরচটা অনেক সময় না এই ইনফর্মাল সেক্টরের গুডস এর ওপর হয়। তারা মানে যেখানে জিএসটি পাওয়া যায়, যেটা ফর্মাল গুডস, সেইখানে হয়তো অনেকে খরচা করেন না বা কম করেন। এনিওয়ে, একটা প্রশ্ন আছে যে জিএসটি যেটা বাড়বে ধরে নেওয়া হচ্ছে সেটা সত্যিই বাড়বে কিনা, এটা নিয়ে একটা সংশয় থেকে যাচ্ছে। স্যার, আমরা তো সাদা চোখে ব্যাপারটাকে দেখি, এত তো অর্থনীতির তো অলিগলি আমরা তো বুঝি না, এগুলো আপনারা জানেন, আপনি বলতে পারবেন। এই যে 4,38,000 কোটি টাকার যে বাজেট পেশ করা হলো, এই বাজেটের মধ্যে পজিটিভ দিক কি কি থাকছে, নেগেটিভ দিক কি কি থাকছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি? দেখুন, আমি পজিটিভ দিকটা প্রথমে বলি। পজিটিভ, সব থেকে পজিটিভ দিক হচ্ছে যে রেভিনিউ বা ইনকাম বা আয় সেইটা বাড়ানোর চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, সেটা বাড়ছে একটা কারণে, একটা বড় কারণ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। হ্যাঁ, তো দেখুন, এই রেভিনিউটা যদি আসতো আগে, তাহলে সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া যেত, কোনো অসুবিধা ছিল না। একটা কথা তো আগের সরকার বারবার বলতেন যে টাকা নেই, সেই জন্য দিয়ে দিতে পারছি না। কিন্তু টাকাটা কেন নেই? তার কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসছে না। কিন্তু কেন আসছে না, সেটার একটা কারণ তো নিশ্চয়ই যে স্কিমগুলো, সেন্ট্রাল স্কিমগুলো, কিছু স্কিম অন্তত টিএমসি সরকার নেয়নি। আবার আরেকটা কারণ হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট আটকে রেখেছিল টাকা, সেটাও একটা কারণ। যাই হোক, যেটাই হোক, মানে আমি পলিটিক্যালি
কার দোষ আমি বলবো না, হুম। সেটার মধ্যে যাব না, কিন্তু এটা ঠিক যে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে বেশি টাকা আসছে বলেই এখন বেশি অন্নপূর্ণার ভান্ডারে টাকা দেওয়া সম্ভব হচ্ছে, হুম, বেশি ডিএটা ঠিক মতো দেওয়া সম্ভব হচ্ছে। হুম, আহ, অতএব মূল যে পজিটিভ দিকটা হুম, সেটা হচ্ছে আয়টা বাড়ানো হচ্ছে আচ্ছা, এবং নিজস্ব রেভিনিউটাও বাড়ানোর হুম, চেষ্টা করা হচ্ছে। হুম, অতএব এইটা সব থেকে পজিটিভ দিক। বেশ, আচ্ছা, নেগেটিভ দিক দেখুন, এটাকে বলা সহজ কিন্তু করা ডিফিকাল্ট। সেটা হচ্ছে যে ধার কিন্তু কমেনি। হ্যাঁ, ধার, এরা যতই ধারকে সমালোচনা করুন, হুম, এরা কিন্তু নিজেরা এই বছরে অন্তত হুম, যে ধারটা ছিল মানে আগের ফেব্রুয়ারি মাসের বাজেটে ঠিক সেইটাই রেখে দিয়েছেন। আচ্ছা, এখন সেইটা, সেখানে সমস্যাটা কি দেখুন, নির্বাচনী প্রতিশ্রুতি রাখতে গেলে হুম, তো একটা খরচা করতেই হবে। হুম, হ্যাঁ, হুম, সেই খরচাটা না করলে হয়তো ধার খানিকটা কমানো যেত, হুম। কিন্তু সেইটা সেই খরচটা করার ব্যাপারে একটা সে তো রাজনৈতিক স্যার যে কোনো সরকার অগ্রাধিকার এলেই থাকবে, সেটাকে করতে থাকবে। হতো। হুম, এক্স্যাক্টলি, সেটা থাকবেই। হুম, এখন আম, ভবিষ্যতে কি হবে সেটা দেখতে হবে। হুম, কিন্তু তাও আমি বলবো যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা, হুম, সেটাকে একটু বাড়ানো যেত। আচ্ছা, যেহেতু আমরা লং রানের কথা ভাববো, হুম, আমরা আশা করব যে হুম, এই সরকার লং রান ডেভেলপমেন্টের কথা ভাববে। হুম, সেই জন্য বলছি যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যাজ আ প্রপোর্শন অফ টোটাল এক্সপেন্ডিচার, হুম, সেটা কমাটা যদিও সামান্যই কমেছে, 1% কমেছে, হুম। সেটা ঠিক নয়, সেটা অভিপ্রেত নয়, এটা নেগেটিভ দিক। আচ্ছা, আচ্ছা, স্যার যেহেতু ডাবল ইঞ্জিন সরকার, বারবার এই প্রসঙ্গটা আসছে, কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেপি, স্যার আপনি কি এই রাজ্য বাজেট যেটা ঘোষণা করা হলো তাতে কি আপনি কেন্দ্রীয় বাজেটের ছাপ দেখতে পাচ্ছেন কোনো? এখন অব্দি পাচ্ছি না। আচ্ছা, কেন পাচ্ছি না? মানে এটা কি সারপ্রাইজিং দেখা যাচ্ছে না? এটা কি খানিকটা সারপ্রাইজিং নাকি না, এটা হওয়া উচিত? না, এটা না উচিত, এটা তো উচিত অনুচিত তো অন্য প্রশ্ন। হুম, দেখতে পাচ্ছি কিনা প্রথমে হুম, দেখা হুম, যায়। হুম, দেখতে পাচ্ছি না এই জন্যে যে নির্বাচনী প্রচারটা, হুম, নির্বাচনী হ্যাঁ, প্রতিশ্রুতিটা সংকল্পপত্র যেটা পূরণ আছে। করার জন্যে একটা বড় টাকা খরচা করতে হয়েছে, সেটা হুম, তো কেন্দ্রীয় সরকারকে করতে হচ্ছে না। হুম, হ্যাঁ, হুম, তার ফলে সেই প্রতিশ্রুতি পূরণটা তো বাজেটে রিফ্লেক্টেড হচ্ছে। হুম, হ্যাঁ, হুম, সেটা তো কেন্দ্রীয় বাজেটে রিফ্লেক্টেড হবে না। হুম, অতএব এইখানে একটা বড় তফাৎ। হুম, হ্যাঁ, হুম, অতএব কেন্দ্রীয় সরকার যেভাবে ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে পেরেছেন, হুম, সেটা ভবিষ্যতে হয়তো এই সরকার পারতে পারেন আমি জানি না, হুম, কিন্তু এখন অব্দি দেখিনি। মানে এখন অব্দি কিছু প্রকল্পের নাম দেখতে পাচ্ছি, হুম, কিন্তু সেই প্রকল্পে যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা অতি সামান্য। বুঝতে পেরেছি। সেটা খুব খুব বেশি না। আচ্ছা, এই ধরুন এয়ারপোর্ট, হুম, ইভেন এয়ারপোর্ট গুলোর দরকার আছে কিনা একটা প্রশ্ন উঠতে পারে। হুম, কল্যাণী তার একটা এয়ারপোর্টের কি দরকার? হুম, দমদম এয়ারপোর্টই তো আছে। হুম, কিন্তু যে টাকাটা দেওয়া হয়েছে সেটা কিন্তু এয়ারপোর্ট বানানোর পক্ষে যথেষ্ট নয়। হুম, ইভেন কাজ শুরু করার জন্য যথেষ্ট কিনা আমি জানি না। আচ্ছা, আহ, অতএব কেন্দ্রীয় বাজেটের সঙ্গে তফাৎ আছে। আচ্ছা, এখনো হুম, যে আগের সরকারদের যেটা লেগেসি, হুম, সেটা কিন্তু এদের বহন করতে হচ্ছে। মানে এই যে ওয়েলফেয়ার এক্সপেন্ডিচার, হুম, সেটা কিন্তু থেকে মানে যাচ্ছে। বোঝা বয়ে এগোতে সেই হবে। সেই বোঝাটা থাকছে, আর তাছাড়া ঋণের বোঝা তো আছে। ঋণের বোঝা তো আছে। স্যার নতুন সরকার তাদের বাজেটে ঘোষণা করলেন যে 1 লক্ষ চাকরি দেওয়া হবে, যার মধ্যে 50,000 শিক্ষাক্ষেত্রে এবং বাদ বাকি 50,000 অন্যান্য ক্ষেত্রে, 33% মহিলা সংরক্ষণ, এই সমস্ত কথাগুলো তারা ঘোষণা করেছেন। আমি একটা জিনিস জানতে চাইছি স্যার, যে এটা 1 লক্ষ চাকরি কি, তার মানে কি ব্যাপারটা এই যে 26,000 ধরুন যারা এসএসসি দিয়েছিলেন, যাদের চাকরি টালমাটাল অবস্থায় রয়েছে, বাতিল হয়ে গেছে, এই তাদেরকে এখানে অ্যাড করে, প্রাথমিকের ক্ষেত্রে খানিকটা প্রশ্ন আছে, এই ব্যাপারটাকে অ্যাড করে নাকি আলাদা করে, ভাবনাটা কি মানে? আমার ধারণা অ্যাড করে। আচ্ছা, আহ, মানে যেটা মুখ্যমন্ত্রী বললেন হুম, ওর বাজেট বক্তৃতায়, হুম, সেটা হচ্ছে যে অনেক পোস্ট আছে খালি, হুম, খালি পোস্ট পড়ে রয়েছে, হুম, সেগুলোকে পূরণ করতে হবে। হুম, সেগুলো কন্ট্রাকচুয়াল দিয়ে না করে হুম, রেগুলার দিয়ে পূরণ করতে হবে। হয়তো কন্ট্রাকচুয়াল দিনই হয়তো ওরা ভাববেন হুম, অ্যাবজর্ভ করে নিতে, হুম, কিন্তু রেগুলারদের দিয়েই করতে হবে। হুম, সেইটা তো একটা দিক, হুম, সেটা করলেই তো অনেকটা হয়ে যাবে। অনেকটা হ্যাঁ, হয়ে যাবে। কারণ আগের সরকার তো মূলত কন্ট্রাকচুয়ালদের দিয়ে চালাতেন। হুম, হ্যাঁ, হুম, তো সেইটা একটা দিক। হুম, কিন্তু একটা জিনিস বলবো যে এই বাজেটে কিন্তু হুম, 1 লক্ষ কর্মসংস্থানের কোনো ছাপ পড়ছে না। হুম, কারণ মানে স্যালারি খাতে যেটা বাড়ছে, হুম, মোটামুটি 72,000 কোটি থেকে আমার যতদূর মনে পড়ছে 82,000 কোটি মতো, মানে 10,000 কোটি বেড়েছে। 10,000 কোটি বেড়েছে। হ্যাঁ, এবার আমার হিসেব অনুযায়ী ডিএ দিতে হুম,
মোটামুটি 7,500-8,000 কোটি লেগে যাবে। আচ্ছা হ্যাঁ, মানে এই যে অ্যাডিশনাল ডিএ যেটা দেওয়া আচ্ছা, হচ্ছে আচ্ছা 20%। তার মানে ওই হ্যাঁ। বাড়তি 10,000 কোটির মধ্যে সেটা পূরণ করা সম্ভব। না, 10,000 কোটি বাড়লো, তার হ্যাঁ। মধ্যে ধরুন 7,500-8,000 কোটি দিয়ে দিতে লাগবে, হ্যাঁ তার মানে 2,000 কোটি রইল। হ্যাঁ। 2,000 কোটি দিয়ে তো আর 1 লক্ষ লোকের চাকরি হবে না। এটাই সেইটা 2,000 কোটি হচ্ছে নর্মাল ইনক্রিজ, কারণ 3% রেটে তো সবার স্যালারি বাড়ে। হ্যাঁ হ্যাঁ, অতএব সেইটা ওটার মধ্যেই খেয়ে যাবে। হ্যাঁ ওটার জন্য নতুন মানে নতুন যে এমপ্লয়মেন্ট, হ্যাঁ সেইটা পরের বাজেটে হবে বলেই আমার বিশ্বাস। এবং মানে লোক নিতে নিতে তো সময় লাগে। কিন্তু স্যার এই যে ধরুন এই 1 লক্ষ নতুন চাকরি মানে নতুন পদ বা মানে চাকরি মানুষজনকে দেওয়া হবে, নিয়োগ দেওয়া হবে যেটা আর কি, এই চাকরিতে তার মানে তো আপনার খরচাটাও তো বেশ ভালো রকম বেড়ে যাবে 1 লক্ষ চাকরি মানে। হ্যাঁ, কিন্তু সেটা পরের বছর, এবছর নয়। হ্যাঁ কিন্তু কিন্তু সেটা কি আমাদের যা ধার আছে বা আমাদের আয়ের জায়গা যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে, মানে আমাদের তো ভারসাম্য কোথাও নেই, তো সেই পরিস্থিতি থেকে এটা খানিকটা দেখুন, চাপ হবে। সেটা চাপ তো অবশ্যই হবে, অবশ্যই হবে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। এখন সেটা সরকার কিভাবে সামলাবে সেটা তো ভবিষ্যতই বলতে পারে। চাপ তো নিশ্চয়ই হবে ভবিষ্যতে। যদি কোনো, দেখুন আর্থিক প্যাকেজ কিন্তু এখনো পাওয়া যায়নি, ভবিষ্যতে যদি কোনো আর্থিক প্যাকেজ পাওয়া যায় হতে পারে, বা অন্য কোনো ভাবে হতে পারে। কিভাবে হবে আমি জানি না, সেটা তো সরকারকে বার করতে হবে তার উপায়টা। কিন্তু এটা চাপ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং অঙ্কটা বেশ জটিল অঙ্ক আর কি। হ্যাঁ, মানে 1 লক্ষ লোকের বেতন তো খুব কম নয়, সেটা তো অনেকটাই আর কি। আচ্ছা স্যার, এই সরকার এসেই ঘোষণা করলেন যে ডিএ 20% দেওয়া হচ্ছে, মানে এবং রাজ্যের সঙ্গে সেটা বেড়ে গিয়ে 42 দাঁড়ালো, এবং রাজ্যের সঙ্গে আমাদের একটা 22-এর একটা, সরি কেন্দ্রের সঙ্গে রাজ্যের একটা 22% একটা ফারাক থাকলো। সেটা মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন যে চেষ্টা করা হচ্ছে আগামী 1-2 বছরের মধ্যে মিটিয়ে ফেলার। আমাকে একটা জিনিস বলুন স্যার, এই যে ডিএ এর জন্য তো একটা বিপুল টাকা দিতে হবে, সেই টাকাটা অনুদান ছাড়া, মানে আমি বলতে চাইছি যে কেন্দ্রের অনুদান ছাড়া রাজ্যের পক্ষে এখন তো বার করা তো ডিফিকাল্ট। দিয়ে দিতে গেলে কত টাকা লাগবে একটা রাফ হিসেব করা যায়। হ্যাঁ, ধরুন রাফলি 1% ডিএ যদি দিতে হয় 1 বছরে, হ্যাঁ, তাহলে 750 কোটি টাকা লাগে। আচ্ছা, এবার যে 20% ডিএ দেয়া হচ্ছে, তার মানে 750 ইন্টু 20 হচ্ছে 15,000 কোটি টাকা দিতে হচ্ছে। হ্যাঁ, 15,000 কোটি টাকা দিতে হচ্ছে না, কারণ 6 মাসের জন্য দেওয়া হচ্ছে, আচ্ছা অক্টোবর থেকে মার্চ। আচ্ছা, তার মানে 15,000-এর অর্ধেক, ধরুন 7,500 কোটি টাকা দিয়ে দিতে লাগছে। এইবার এই টাকাটা সরকার জোগাড় করতে পারে না এরকম কিন্তু নয়। আসলে আগে পারেনি, তার কারণ কেন্দ্র থেকে টাকা আসা বন্ধ হয়ে গিয়েছিল, বা নিজস্ব রাজস্ব কম জেনারেটেড হচ্ছিল। হ্যাঁ, এইগুলো যদি বাড়ানো যায় তাহলে কিন্তু দিয়ে দেওয়া যায়। মানে আমার মনে হয় না এটা বিরাট বার্ডেন হবে, কারণ অন্য সব স্টেট দেয়। কিন্তু একটা কথা বলি, আমি আগের একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আলটিমেটলি এটা সরকারের ডিসিশন, কারণ এটা সরকারের রিসোর্স। সরকারের রিসোর্সে শুধু সরকারি কর্মচারীদের অধিকার থাকবে এটা আমি বিশ্বাস করি না, অন্য সবার অধিকার থাকবে। এবার সরকার চাইলে দেবেন, হ্যাঁ, কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এটা একটা বিপুল টাকা, এটা ঠিক নয়। আচ্ছা আচ্ছা, কিন্তু স্যার একটা জিনিস আপনি বলুন, যদি বিপুল টাকা নাই হবে তাহলে তৃণমূল সরকার দীর্ঘদিন ধরে এটাকে এই কারণে যে আয়টা কম ছিল, আয়টা কম ছিল বলে টাকাটা দিতে পারছিল না। আয়টা যে মুহূর্তে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ধরুন এবার 71,000 কোটি টাকা পাওয়া গেছে, হ্যাঁ, তৃণমূল কত পেত আমার ঠিক মনে নেই, হয়তো 20,000 পেত, মানে একটা বিপুল টাকা বেড়েছে। সেটা পেলে তার একটা সামান্য অংশ দিয়ে দিয়ে দেবে, কি আছে, এমন তো কিছু কঠিন ব্যাপার নয়। হ্যাঁ, সেক্ষেত্রে মানে এই আয়টা বন্ধ ছিল, এটা পুরোটাই পলিটিক্যাল, এবং আমি বলবো যে দুদিকেই কিছু বলার আছে, বা দু দলের বিরুদ্ধেও কিছু বলার আছে। প্রথমত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছিলেন যে যদি সরকারের স্কিম আসে তাহলে কেন্দ্রীয় সরকারের বিজেপি হয়তো আমাদের প্রধানমন্ত্রীর ছবি থাকবে বা কিছু একটা থাকবে, তার ফলে সুবিধাটা পলিটিক্যাল অ্যাডভান্টেজটা বিজেপি পাবে, সেই জন্য উনি আটকে দিচ্ছেন, একদম পরিষ্কার।
উল্টো দিকে হুম। বিজেপি বলছে যে এই টাকা ঠিক মতো খরচা হচ্ছে না, সেটা সত্যি বলছে না অজুহাত আমরা জানি না, হুম। হতেই পারে অজুহাত, 100 দিনের কাজ নিয়ে 100 দিনের কাজ উঠেছিল, হুম। ঠিক, সেটা তো মানে কতটা প্রমাণিত হবে আমি জানি না, হুম। কিন্তু টাকাটা বন্ধ করে হুম। একটু এই সরকারকে বিপদে ফেলা যাক সেটাও হতে পারে। হুম। অতএব দুদিকেই কিছু বলার আছে, কোনটা সত্যি আমি সেটা নিয়ে কোনো কমেন্টেই যাব না। কিন্তু স্যার একটা জিনিস আমার মানে এই প্রসঙ্গে জানতে খুব সত্যি ইচ্ছে করছে, মানে হয়তো খুব নর্মাল জিনিস, কিন্তু এটা হচ্ছে যে যতবার ডিএ এর প্রসঙ্গ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় হয় বলেছেন যে দেখুন ঘেউ ঘেউ করবেন না, এই ধরনের মন্তব্য উনি কখনো করেছেন, যতই দাও ততই চাই, এই ধরনের মন্তব্য করেছেন। আমার দেখুন প্রশ্নটা হচ্ছে সেটা, স্যার, হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে স্যার যে এই যে কেন্দ্র এবং রাজ্যের যে এই সম্পর্কের যে এই টানাপোড়েন, হ্যাঁ, এই যে পরিস্থিতিটার তৈরি হওয়া, সেই পরিস্থিতিটা তৈরি যদি মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইলে এড়িয়ে যেতে পারতেন? আচ্ছা, এইটা জানতে চাইছি। আমি দুটো কথা বলি। প্রথম কথা হচ্ছে এই ঘেউ ঘেউ করবেন না, এটা একটা কুৎসিত স্টেটমেন্ট, এটা আমি তীব্র নিন্দা করছি। হুম। এটা বলা যায় না, হুম। কারণ তারা তো সবাই সরকারি এমপ্লয়ি, এটা কখনোই বলা যায় না। বরং যদি দিতে না পারেন, যদি ওর মনে হয় যে দিতে পারছি না, হাত জোর করে বলা উচিত এখন পারছি না, দুদিন বাদে চেষ্টা করব, সেটা বলার একটা উপায় আছে। এটা 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে এই পুরো জিনিসটা আপনি যদি একটু ভেবে দেখেন তলিয়ে, একটা অংশ তো হচ্ছে পলিটিক্যালি বিজেপিকে অ্যাডভান্টেজ দেব না বলে এই টাকার স্কেয়ারসিটিটা তৈরি করা হচ্ছিল, হ্যাঁ, সেটা তো পলিটিক্যাল না। আবার এটাও ঠিক যে বিজেপিও তৃণমূলকে সুবিধা দেবে না বলে একটা স্কেয়ারসিটি তৈরি করছিল। অর্থাৎ এই ডিএ না দেওয়ার ব্যাপারটা পার্টলি একটা পলিটিক্যাল কনফ্লিক্টের মধ্যে পড়ে গিয়ে মানে সমস্যাটা তৈরি হয়েছে। সরকারি কর্মচারীরা যে কারণে মানে বছরের পর বছর বঞ্চিত হয়েছেন, নিশ্চয়ই হয়েছে। স্যার একটা জিনিস হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের অনুদান ও করের ভাগ, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় যেটা ছিল আর কি, মানে এই অর্থ কমিশন যেটা গত শেষ যে অর্থ কমিশন, সেটা এই করের ভাগটা নিয়ে একটা উদ্বেগ প্রকাশ করেছিলেন। মানে তাদের বক্তব্য হচ্ছে যে যেহেতু মানে দুটোই অত্যন্ত নির্ভরশীলতা অত্যন্ত বেশি পশ্চিমবঙ্গ সরকারের, হ্যাঁ, এক্ষেত্রে দেখা যাচ্ছে বিজেপি সরকারে আসার পর দেখা যাচ্ছে সেই পার্সেন্টেজটা সামান্য হলো বাড়ছে। এটা বাড়াটা কিছু অস্বাভাবিক নয়, এই কারণে যে ফিনান্স কমিশন সবসময় ফর্মুলা বেসড ট্রান্সফার করে, হ্যাঁ, অর্থাৎ ফিনান্স কমিশন একটা ক্রাইটেরিয়া ঠিক করে যে টোটাল যে টাকাটা দেয়া হবে সেগুলো স্টেটদের মধ্যে কিভাবে ভাগ হবে, এটাই তো প্রশ্ন। এবার প্রত্যেকটা স্টেটের ধরুন পপুলেশন, এরিয়া এবং ব্যাকওয়ার্ডনেস, এখন ব্যাকওয়ার্ডনেসটা লাস্ট ফিনান্স কমিশন দেখেছি কিনা আমার মনে পড়ছে না, কিন্তু একসময় দেখা হতো, ব্যাকওয়ার্ডনেসের কোনো একটা ইন্ডেক্স, এটার উপর ভিত্তি করে একটা স্টেট টাকা পায়। এবার আমাদের তো পপুলেশনে তো আমরা অনেকটাই বেশি, হ্যাঁ, ব্যাকওয়ার্ডনেসেও, তার ফলে আমাদের তো কিছু টাকা বেশি পাওয়া প্রাপ্য, এটার মধ্যে অস্বীকার করার কিছু নেই, হ্যাঁ। এবার মানে সেই টাকাটা যদি আমরা পাই তাহলে কিছু বলার নেই, আপনি যেটা বলছেন একটু বেড়েছে। আচ্ছা, আরেকটা টাকা যেটা আসে সেটা হচ্ছে ফর্মুলা বেসড নয়, সেটা হচ্ছে ডিসক্রিশনারি, আচ্ছা, হ্যাঁ, সেটা কেন্দ্রীয় সরকারের ইচ্ছাধীন। আচ্ছা, এখন সেই খাতে কিন্তু টাকা বেশি বাড়তেই পারে, মানে সেটা তো দেখুন, এটা রিসার্চে দেখা গেছে যে কেন্দ্র এবং রাজ্যে একই সরকার যদি থাকে তাহলে টাকা অনেক বেশি আসে কেন্দ্র থেকে, এটা স্বাভাবিক, আর আলাদা হলে কম আসে। পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে আমরা দীর্ঘদিন ধরে সিপিএম এর আমলে ছিলাম, তারপরে তৃণমূলের আমলে, তার ফলে কেন্দ্র এবং রাজ্যে আলাদা সরকার ছিল, তার ফলে আমাদের কম টাকা এসছে। কিন্তু এখানে আরেকটা কথা আছে যেটা রিসার্চে দেখা গেছে, ধরুন কেন্দ্র এবং রাজ্যে একই সরকার, কিন্তু রাজ্যে যে সরকারটা সেটা ভীষণ স্টেবল, হ্যাঁ, তার মানে হেরে যাওয়ার কোনো চান্স নেই, তখনও কিন্তু টাকা কম আসে। কারণ এটা একদম রিসার্চে দেখা গেছে, কারণ কেন্দ্র তখন ভাববে যে এরা তো এমনিতেই জিতবে, ওদের বেশি টাকা দিয়ে কি হবে, হ্যাঁ, কিন্তু কম্পিটিশন, পলিটিক্যাল কম্পিটিশনটা যদি খুব বেশি থাকে, হ্যাঁ, তখন টাকা বেশি আসে, তখন অনুদান সব বাড়তে থাকে, একদম বেশি আসে, বুঝতে পেরেছি, এটাও দেখা যাচ্ছে। স্যার একটা জিনিস এই বাজেটে চোখে পড়লো, যেটা নিয়ে খুব চর্চাও হচ্ছে এবং খানিকটা বিতর্ক তৈরি হয়েছে, সংখ্যালঘু খাতে এই সরকার বরাদ্দ 3000 কোটি টাকার মতো কমিয়ে দিয়েছে।
এই যে কমানোটা মানে তার সঙ্গে ওই মাদ্রাসা শিক্ষা টিক্ষা এই সমস্ত ব্যাপার স্যাপার রয়েছে, আপনি এই ব্যাপারটাকে কিভাবে বিশ্লেষণ করেন? দেখুন, আমি খুব খোলাখুলি বলবো, আমি একেবারেই হিন্দুত্ববাদী নই, প্রথমেই বলিনি। হ্যাঁ, প্রত্যেকের নিজের ইচ্ছা অনুযায়ী স্বাধীনভাবে ধর্মাচরণ করার অধিকার নিশ্চয়ই থাকা উচিত, কিন্তু সেটা বলেও আমি বলবো যে এই যে মাদ্রাসা শিক্ষা, এটা তো একটা ধর্মীয় শিক্ষা, অন্তত এটার একটা অংশ। তাদের যে পরীক্ষাগুলো ফাজিল টাজিল ইত্যাদি, এটা সরকার কেন স্পন্সর করবে? এটা আমি বলবো মাদ্রাসা শিক্ষা একেবারে উঠে গিয়ে এটা সরকারি শিক্ষা ব্যবস্থার একটা অংশ হয়ে যাক। কারণ যেটা সরকারি স্কুল, সেখানে তো একবারও বলা হয়নি যে শুধু হিন্দুরা পড়বে, সেখানে সবাই পড়তে পারে, এবং সেখানে একটা স্বাভাবিক মানে ইউনিভার্সাল একটা এডুকেশন দেওয়া হয়। আমার কথা হচ্ছে যে সরকারি পৃষ্ঠপোষকতায় কেন একটা বিশেষ সম্প্রদায়ের শিক্ষা চলবে? হ্যাঁ, এটা তো চলার কোনো কারণ নেই। এটা অতএব এইখানে আমি বলবো যে আস্তে আস্তে মাদ্রাসা শিক্ষা নিয়ে সরকারকে ভাবতে হবে যে আদৌ ওটা রাখার দরকার আছে কিনা। এটা যেটা মানে সরকারি স্কুল সিস্টেম যেটা, তার মধ্যে এটাকে ইন্টিগ্রেট করে নিতে পারলে সব থেকে ভালো হয়। বুঝতে পেরেছি, মানে ঠিক এই কারণটাতেই নিশ্চয়ই আপনি এটাকেও সমর্থন করেন স্যার, পুরোহিত ভাতা উঠিয়ে দেওয়া, ইমাম। অবশ্যই অবশ্যই, একদম পুরোহিত, মৌলবী, ইমাম ইত্যাদি ইত্যাদি সমস্ত তুলে দেওয়া উচিত। একটা কথা বলি যে মাদ্রাসা নিশ্চয়ই চলতে পারে যদি সেটা বেসরকারি টাকায় চলে। যেমন ধরুন মিশনারি স্কুলগুলো চলে, তাতে তো কিচ্ছু বলার নেই, সেটা তো সরকারি নয়, তাদের অনুদান বিদেশ থেকে আসে বলে শুনি আর কি। যেখান থেকে হোক আসতে পারে, চার্চ থেকে আসতে পারে। ধরুন রামকৃষ্ণ মিশনের এই পুরো সিস্টেমটা তারা চালাতেই পারেন। হ্যাঁ, কিন্তু সরকারি যে স্কুল সেটা একেবারে রিলিজিয়াস মানে রিলিজিয়ান ফ্রি হওয়া দরকার। আচ্ছা স্যার, এই সরকারের একটা খুব সিগনিফিকেন্ট একটা ব্যাপার দেখা গেল যে পরিকাঠামোগত উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার ধরুন বিমানবন্দর তৈরি করা, তাপবিদ্যুৎ কেন্দ্র, এই সমস্ত বিভিন্ন পদক্ষেপ এরা নিচ্ছেন। একই সঙ্গে ব্যবসা বাণিজ্যকে যাতে দুর্নীতির বাইরে রাখা যায়, মানে সিন্ডিকেট, চাঁদা, এই সমস্ত জুলুম টুলুমের বাইরে যাতে রাখা যায় সে ব্যবস্থা সরকার আইন আনছেন। আপনার কি মনে হয় স্যার এই পরিকাঠামোগত উন্নয়ন কি বাংলাকে একটা নতুন দিশা দেখাবে? প্রথম কথা হচ্ছে পরিকাঠামোগত উন্নয়নের কথা এরা বলেছেন, কিন্তু সেই খাতে খুব বেশি টাকা রাখেননি। অতএব পরিকাঠামোগত উন্নয়ন আমরা আশা করব ভবিষ্যতে হবে, টাকা রাখা হবে, কিন্তু এই বাজেটে এটা তো নিশ্চয়ই বলতে হবে যে এটা 1.5 মাসের সরকার, এদের অনেকগুলো বাধ্যবাধকতা আছে, সেই জন্য হয়তো টাকা রাখা যায়নি। বাজেটে পরিকাঠামোগত উন্নয়নের কথা বলা হয়েছে কিন্তু টাকা রাখা হয়নি। অতএব এই মুহূর্তে পরিকাঠামোর উন্নয়নের কথা বলবো না এই জন্যে যে আগে টাকা বরাদ্দ হোক, তারপর বলবো। আচ্ছা, কিন্তু শিল্প বাণিজ্যের আশা করি এই তোলাবাজিটা বন্ধ হবে। তোলাবাজি, দেখুন, তোলাবাজি বন্ধ হলে লোয়ার লেভেলের যারা বিজনেস করেন, ছোটখাটো ব্যবসাদার, দোকানদার, অটোওয়ালা, রিক্সাওয়ালা, এরা সবাই উপকৃত হবেন। কিন্তু বড় ইনভেস্টমেন্ট যারা করছেন তাদের কিন্তু শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি একটা বোঝাপড়া হয়। হ্যাঁ, তারা তো আর একেবারে গ্রাসরুট লেভেলে গিয়ে কথা বলবেন না কারোর সঙ্গে। এই শীর্ষ নেতৃত্বের সঙ্গে যখন বোঝাপড়া হয় তখন কিছু কিছু সুবিধে দিতেই হবে, না হলে বড় ইনভেস্টমেন্ট কিছুতেই আসবে না। এখন কেউ যদি বলেন যে এ তো তেলা মাথায় তেল দেওয়া হলো, এদের তো অনেক আছে, তাহলে কেন দেব? এর উত্তরটা হচ্ছে যে অন্য সমস্ত স্টেট দিচ্ছে, একটা ফিয়ারফুল কম্পিটিশন রয়েছে। ধরুন বিজেপি স্টেট তো শুধু পশ্চিমবঙ্গ না, পাশে আসাম আছে, ত্রিপুরা আছে, অনেকেই আছে আর কি, বিহার আছে, তো উড়িষ্যা আছে, এক্স্যাক্টলি, উড়িষ্যা আরো ভালো করছে আমাদের থেকে। তো সেই কম্পিটিশন ফেস করে যদি অ্যাট্রাক্ট করতে হয় ইনভেস্টমেন্ট, তাহলে কিছু সুবিধা দিতেই হবে, বড় সড়ো সুবিধা, বড় ইনভেস্টমেন্ট আনার জন্য। তো সেইটা এই বাজেটে ধরুন বোধহয় 5,000 কোটি টাকা ওই যেটা মমতা সরকার তুলে দিয়েছিলেন এমএসএমইর জন্য, সেটা আবার রাখা হয়েছে।
খুব ভালো, সেটা নিয়ে কোনো আমার কিছুই বলার নেই। কিন্তু আমার যেটা বলার কথা সেটা হচ্ছে বড় ইনভেস্টমেন্ট কিন্তু এতে খুব একটা আসবে না, মানে পরিমাণটা খুবই ছোট আর কি। পরিমাণটা ছোট। এক্স্যাক্টলি, বড় ইনভেস্টমেন্ট একটা টাটাদের মতো কাউকে হুম, হুম, আনতে গেলে হুম, স্পেশালি তার সঙ্গে বসে নেগোশিয়েট করে হুম, তার সুবিধে কি এগুলো বিচার করে আনতে হবে। তো সেটা অ্যাকচুয়ালি সেটা ঠিক বাজেটেও হয় না, সেটা বাজেটের বাইরে একটা মানে পদক্ষেপ আর কি। বুঝতে পেরেছি। আচ্ছা স্যার, এই যে নতুন সরকারের বাজেট এবং পুরনো সরকারের বাজেট যদি আপনাকে কম্পেয়ার করতে বলি, আপনি মানে কোন দিকটার পজিটিভ দিক বেশি, বা পুরনো সরকার কেন বিভিন্ন প্রশ্ন বরাবর তাদের মানে ফেস করতে হয়েছে বাজেট সংক্রান্ত ইস্যুতে তো বটেই। দেখুন, কম্পেয়ার করলে মূল যেটা তফাৎ সেটা হচ্ছে পুরনো সরকারের আয়টা কম ছিল, হুম, এবং আয়টা কম ছিল তার দুটো কারণ। একটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকা কম আসতো, ডেফিনেটলি, যেটা বলছিলেন আপনি। হ্যাঁ। যেটা বলছিলাম। আর হুম, দ্বিতীয়ত হুম, নিজস্ব আয় বাড়ানোর চেষ্টা খুব একটা ছিল না। হুম। অর্থাৎ এই সরকার, মানে এটা কি স্যার, এটা কি খুব মানে মানে আমি বলতে চাইছি যেটা দায়িত্বশীল সরকার হলে তার তো প্রথম কাজ হবে যে যেভাবে হোক নিজের পায়ে দাঁড়ানো আর কি, মানে আয়টা বাড়ানো। ঠিক কথা, 15 বছর যে সরকার ক্ষমতায় থাকলো, ঠিক। সে সরকার এই কাজটুকু করতে পারলো না, মানে এখন এটা কি এখানে আশ্চর্যের বিষয় না, নয় আপনার কাছে? এখানে একটা কথা আছে। হুম, কথাটা হচ্ছে যে নতুন সরকার হুম, আশা করছে তাদের নিজস্ব আয় বাড়বে, হুম, অর্থাৎ বাজেটে একটা বর্ধিত সংখ্যা লিখেছে। হুম, হুম, সেটা ট্যাক্স ইনকাম, মানে ওন ট্যাক্স ইনকাম এবং নন ট্যাক্স ইনকাম হুম, দুটোই। হুম, হুম, এবার সত্যি সত্যিই যদি বাড়ে, হুম, তাহলে আপনি যেটা বলছেন হুম, সেটা নিশ্চয়ই সেটা প্রাসঙ্গিক হবে, হুম, আগের সরকার কেন বাড়ায়নি। হুম, কিন্তু আমি একটু অপেক্ষা করব, আগে দেখি যে হুম, এরা সত্যি সত্যি আয়টা বাড়াতে পারেন কিনা। হুম, হুম, যদি বাড়াতে পারেন হুম, তাহলে বলবো যে আগের সরকারের চেষ্টার অভাব ছিল। হ্যাঁ, আচ্ছা, কিন্তু এক্ষুনি মানে আমি বলবো টু আর্লি, কারণ আচ্ছা, এখনো এটা এক্সপেকটেশনের লেভেলে আছে, হুম, একটা প্রপোজালের লেভেলে আছে। হুম, হ্যাঁ, হুম, এটা আগে ইমপ্লিমেন্টেড হোক, আগে এই ইনক্রিজটা হুম। রিয়েলাইজড হোক, তখন আমরা আরো ভালোভাবে কম্পেয়ার করতে পারবো। আচ্ছা স্যার, আমাদের দেশে ধরুন তামিলনাড়ুর মতন রাজ্য রয়েছে যারা মানে যাদের মহারাষ্ট্রের মতো, মানে যাদের আয় যথেষ্ট, আমি এইটা বলতে চাইছি আর কি। খরচা তো ডেফিনেটলি একটা রাজ্যে থাকেই। তো এই যে মডেলগুলো, এই মডেলগুলো আমাদের রাজ্যের ক্ষেত্রে ফলো করা যায় না কেন? মানে দেখুন, ইন্ডাস্ট্রি আসতে হবে, হুম, ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি, এর বাইরে কোনো উপায় নেই। হুম, হ্যাঁ, হুম, এবার দেখুন, এটার উত্তর দিতে গেলে হুম, আহ, অনেকটা লম্বা হয়ে যাবে উত্তরটা, কিন্তু আমি এক কথায় বলছি। হুম, তামিলনাড়ু আর মহারাষ্ট্র এক নয়। হুম, মহারাষ্ট্রর সঙ্গে বেঙ্গল হুম, একসময় কম্পারেবল ছিল, হুম, ঠিক ধরুন স্বাধীনতা ঠিক পরে পরেই, আচ্ছা, ইভেন সিক্সটিজ অব্দি কম্পারেবল ছিল হুম, ইন্ডাস্ট্রির দিক থেকে। হুম, কিন্তু তফাৎ যেটা ছিল, মহারাষ্ট্রতে এন্টারপ্রেনিয়ার যারা হুম, যারা ইনভেস্টার, তারা সব দেশি ইনভেস্টার। আচ্ছা, আর আমাদের এখানে 90%-এরও বেশি ছিল সাহেব। আচ্ছা, এবার স্বাধীনতার পরে একটু একটু করে সাহেবরা চলে গেল। হ্যাঁ, সাহেবরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটার পতন হতে শুরু করলো। শুধু সেই কারণে নয়, হুম, আহ, যারা নিলেন, হুম, হ্যাঁ, মূলত মারোয়ারি ক্লাস, হুম, মানে যারা বিজনেস ক্লাস, হুম, তারা চালাতে পারলেন না। হ্যাঁ, হুম, এখন অনেকে বলে যে মারোয়ারিরা চালাতে চাননি, হুম, তারা ট্রেডার, তারা ম্যানুফ্যাকচারার নন ইত্যাদি। হুম, আমি সেটাতে বিশ্বাস করি না। হুম, কারণ মারোয়ারিরা অন্য জায়গায় খুব ভালো ব্যবসা করছেন, হুম, এখানে কেন করতে পারবেন না? হ্যাঁ, হুম, আর যদি প্রফিট থাকে তাহলে যে কেউ তো মানে তাই তো। চালাবে, হ্যাঁ, সেটাকে চালাবে না কেন? হ্যাঁ, আসল কথা হচ্ছে আমাদের একটা মিলিটেন্ট ট্রেড ইউনিয়নিজম ছিল দীর্ঘদিন ধরে, হুম, সেটা আমাদের ব্যবসার 12টা বাজিয়ে দিয়েছে। এটা শুরু হয়েছিল নকশাল আমল থেকে, ঘেরাও ইত্যাদি, হুম, তারপর বামফ্রন্ট, দীর্ঘদিনের বামফ্রন্ট, হুম, তার ফলে একটা বিরাট ডিক্লাইন হয়েছিল। হুম, এবার প্রশ্ন হচ্ছে, এবার আমি তামিলনাড়ুর সঙ্গে হুম, আসি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেটা পেরেছিলেন সেটা বলবো, এই মিলিটেন্ট ট্রেড ইউনিয়নিজমটাকে বন্ধ করে দিয়েছিলেন, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটের জন্য একটাও শ্রম দিবস নষ্ট হতো না। হুম, হ্যাঁ, হুম, এটা বিরাট অ্যাচিভমেন্ট। হুম, কিন্তু তাও বড় ইনভেস্টমেন্ট এলো না হুম, কেন? হুম, একটা কারণ তো নিশ্চয়ই, ধরুন এই তোলাবাজি ইত্যাদি সেসব সমস্যা আছে, কিন্তু সেটা বাদ দিয়েও মূল একটা ব্যাপার হচ্ছে তামিলনাড়ু ধরুন হুম, একটা অটোমোবিল হাব তৈরি করেছিল যখন, হুম, হুম, হ্যাঁ, তখন অসংখ্য সুবিধে দিয়েছিল, ইনসেনটিভ দিয়েছিল। হুম,
সেইটা তো এই সরকার দিতে রাজি হয়নি। সেটা ইডিওলজিক্যাল কারণে হতে পারে, অথবা রাজনৈতিক কারণে হতে পারে, যে টাকাটা অন্য জায়গায় খরচা করব, কি কারণে আমি জানি না। কিন্তু এটার ফলে একটা খারাপ বার্তা গেছে বিগ ইন্ডাস্ট্রি কাছে। প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় এসেছিলেন টাটাদের তাড়িয়ে দিয়ে, সেটা অর্থাৎ একটা নেগেটিভ জায়গা থেকে শুরু করেছিলেন। সেইটাকে হয়তো পূরণ করা যেত যদি এই ধরনের কিছু সুবিধে বড় ইন্ডাস্ট্রিকে দেয়া হতো, কিন্তু সেটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজি হননি। মানে এই যে ব্যাপারটা, মানে আপনি বলছেন যে যে একটা ব্যবসায়ী সমাজের কাছে একটা খারাপ বার্তা যাওয়া, ঠিক, এটাকে বিজেপির মোছাটা তো একটা বড় চ্যালেঞ্জ। দেখুন বিজেপি দল হিসেবে তো শিল্প বান্ধব হিসেবে তাদের সুনাম আছে, হ্যাঁ। সেটা একটা সুবিধে। কিন্তু শুধু কথায় তো চিড়ে ভেজে না, অ্যাকচুয়াল সুবিধে দিতে হবে। মানে সেই সুবিধেটা মানে সরকারের এক্সচেকার থেকেই দিতে হবে। হ্যাঁ, আমার মনে হয় সেইটা দেওয়া উচিত, না হলে লং টার্ম ডেভেলপমেন্ট হবে না। ধরুন টাটারা যখন এসেছিলেন অসংখ্য সুবিধা দেওয়া হয়েছিল, মানে ধরুন সস্তায় বা জিরো মানে ইন্টারেস্ট ফ্রি লোন, জমি, স্ট্যাম্প ডিউটি মকুব, হ্যানা ত্যানা, আমি এখনো ভুলে গেছি, একটা বড় লিস্ট ছিল। এই সুবিধাগুলো না দিলে বড় কেউ আসবে না, তো সেইটা দিতে হবে। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ স্যার, ওকে, ভালো থাকবেন। নমস্কার।